প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে যারা দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন, তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি ভিডিও। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় হলো দানাদার খাওয়ার যে পদ্ধতি বা কিভাবে দানাদার খাদ্য আমার হাঁসগুলি খায় সে বিষয় সম্পর্কে আজকে আলোচনা করব এবং কতটুকু সময় খায় বা কিভাবে খাওয়াতে হয়। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। আলোচ্য বিষয় হচ্ছে দানাদার খাদ্য মূলত দিনের বেলায় খুব কমই খাওয়াই, অর্থাৎ দুপুর বেলায় খুব কম খাওয়াই। গরমের মধ্যে ক্ষেতের মধ্যে নিয়ে আসি না, কারণ মাথা ঘোরানো রোগ হইতে পারে, স্ট্রোক করতে পারে গরমে। যেহেতু শুকনা পানি নাই, তো বিকেলবেলায় আনতে হয়। আমি মাত্র এই হাঁসগুলিকে পানি থেকে নিয়ে আসলাম, এখন কিছু দানাদার খাদ্য খাওয়াবো। সর্বোচ্চ আধা ঘন্টার সময়, আধা ঘন্টা পরেই আবার নিয়ে যাব পানিতে নিয়ে যাব। এই জন্যেই ওরা কিন্তু 15-20 মিনিট বা আধা ঘন্টা পর পরেই একটু একটু করে পানি খায়। আর আমি যদি মনে করেন এই রৌদ্রের মধ্যে শুধু মাটিয়ে রাখি, পানি না দেই, তাহলে সমস্যা ঘটতে পারে। এই জন্যেই হাঁসগুলিকে ঘরে তোলার আর 2 ঘন্টা পূর্বেই একটু সূর্যের তাপটা এখন কম, এই জন্যে নিয়ে আসছি দানাদার খাদ্য খাওয়ানোর জন্য। আধা ঘন্টা খাওয়ার পর আবার পানিতে নিয়ে যাব। পানিতে আবার তারা যতক্ষণ খুশি ততক্ষণ থাকবে। থাকার পর আবার যদি কোনো হাঁসে দানাদার খাদ্যের ঘাটতি থাকে তাহলে আবার চলে আসবে। আর এই ক্ষেতটা মূলত মেশিন দিয়ে কাটা। পাশের ক্ষেতটাতে এই যে বন দেখা যায় উপরে বাসা, দেখতেই পাচ্ছেন, এটা আজকে কাটছে। এই ধানের যে কেয়ারগুলি, এইগুলি আপনার ডেঙ্গার উপরে ছড়িয়ে ছিটিয়ে আছে। কালকে এইগুলা দুপুর পরে নিয়ে যাবে, কালকে থেকে এই মাঠগুলি খাইতে পারবে। এখন বিষয়টা হচ্ছে যে ধান ক্ষেতের ডেঙ্গা এইভাবে ছোটো বা খাটো, এভাবে আপনি হাঁস নিয়ে আসতে পারবেন। আর যদি এর মধ্যে ধান এইরকম উঁচু থাকে, ডেঙ্গা যদি এইরকম উঁচু থাকে, তাহলে ডেঙ্গা ক্ষেতের মধ্যে দেওয়া যাবে না, তাপমাত্রা বেশি লাগবে, একটা সমস্যা। 2 নম্বর সমস্যা হচ্ছে বেজি বা নেউল এখানে আসতে পারে। বেজি বা নেউল আইসা যদি আপনার হাঁসগুলিকে আক্রমণ করে তাহলে সাথে সাথেই মারা যাবে। এই জন্যেই উঁচু ডেঙ্গা যেখানে আছে এইখানে রাখা যাবে না। তবে পানি যদি হয়, অর্থাৎ বৃষ্টি যদি হয়, পানি লেগে থাকে, তাহলে আপনি হাঁসগুলিকে আবার নিতে পারবেন। এখন বিষয়টা হইল সবসময় লক্ষ্য রাখবেন যাতে হাঁসগুলি ছোটো ডেঙ্গার মধ্যে থাকে। যদি বড় ডেঙ্গার মধ্যে থাকে তাহলে দেখবেন নেউল বা বেজি আক্রমণ করতে পারে। নেউল বা বেজি আক্রমণ যাতে না করতে পারে, এই জন্যই আপনি পাশে পাশে লোক রাখতে হবে যাতে এইখানে থাকে। আরেকটা বিষয় হচ্ছে বৃষ্টির দিন হইলে আবার এই উঁচু ডেঙ্গার মধ্যে নেওয়া যাবে। বৃষ্টির দিনে বা পানি যদি ক্ষেতের মধ্যে লেগে থাকে তাহলে এই ক্ষেতের মধ্যে নেউল যাবে না বা বেজি যাবে না, তখন আর আপনার সমস্যা হবে না। এই বিষয়গুলি অবশ্যই কামার করতে গেলে মাথায় রাখতে হবে। আর গরম বেশি থাকার কারণে দানাদার খাদ্যটা মূলত কম খায়। দানাদার খাদ্যটা কম খাওয়ার কারণটাই হচ্ছে গরমের তাপমাত্রা বেশি। আর ওই পানি ছাড়া একদম শুকনাই, যে ক্ষেতের মধ্যে হাঁটতেছি, জুতা পায়ে দিয়ে হাঁটতেছি, এখানে তো দেখতেই পারতেছেন যে শুকনা। আপনারা শুকনার মধ্যে আসলেই ধানটা একটু খুব কমই খায়। যেহেতু কম খায়, কিছুক্ষণ পর পর পানিতে নিতে হবে, আবার পানি থেকে উঠিয়ে এই ধানের মাঠে নিয়ে আসতে হবে। আর রৌদ্রের মধ্যে, অর্থাৎ
12টা থেকে 2টা পর্যন্ত এই সময়টা তো অবশ্যই রৌদ্রের মধ্যে আনা যাবে না। যদি আনেন তাহলে আপনার খামারের অনেকটা ক্ষতি হইতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আপনাদের সাথে দানাদার খাদ্য অত রৌদ্রের মধ্যে খাওয়ানোর যে বিষয়টা এটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর একটা বিষয় শেয়ার করলাম, বৃষ্টির দিনে যদি দানাদার খাদ্য থাকে, এই বৃষ্টির দিনে দানাদার খাদ্য খাওয়ানোর যে পদ্ধতি, সেই পদ্ধতিটাও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর সব সময় লক্ষ্য রাখতে হবে কোন হাঁসটার কখন কি হয়। আজকে আমার একটা হাঁস রৌদ্রের তাপে 12টা 12:30টার দিকে মাথা ঘোরানো রোগ একটু দেখা দিয়েছিল। আমি সাথে সাথে পানি দিই অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টার মতো পানি দিই। পানি দেওয়ার পরে মাঝারি সাইজের একটা বাচ্চা, মোটামুটি বাচ্চাটা সুস্থ হয়ে গেছে। এরপরে কিছুক্ষণ পরে তাকে ইয়া থেকে এই ফ্রিজের একটু পানি আনি, টিউবওয়েলের একটু পানি আনি, আইনা একটা স্যালাইন গুলে দিই, স্যালাইনটা খাওয়াই। আর স্টিমিটিল বড়ি অর্ধেকটা, এই অর্ধেকটা স্টিমিটিল বড়ি খাইয়ে দিই যাতে মাথা ঘোরানোটা একটু বন্ধ থাকে। এই স্টিমিটিল বড়ি আমি অর্ধেকটা, একটা মাঝারি সাইজের বাচ্চা আছে, এই বাচ্চাটাকে খাইয়ে দিয়েছি। দিয়ে ঘন্টাখানিক আটকায় রাখছি, রাখার পরে আবার ছেড়ে দিলাম, দেখা যায় এখন আবার সুস্থ আছে। তো হলো ওই স্টিমিটিল বড়িটা যদি মাথা ঘোরানো হাঁসের রোগ থাকে, এটা পানির মধ্যে যদি থাকে চক্রির মতো ঘুরতে থাকবে। যদি শুকনার মধ্যে থাকে এরপরেও হাঁটবে না, শুধু ঘুরতে দেখবে, ঘাড় মানে মাথা ঝাঁকি দিবে, কিছুক্ষণ পরে মাথাটা ছেড়ে দিবে, দিয়ে মৃত্যুবরণ করতে পারে। আপনি সাথে সাথে একটা স্টিমিটিল বড়ি খাওয়াবেন, একটা স্যালাইন দিতে পারেন। আর স্যালাইনটা কম পানির মধ্যে গুলে দিতে হবে, 250-এর চেয়েও কম পানির মধ্যে স্যালাইনটা গুলে সিরিঞ্জ দিয়ে 2-3 সিরিঞ্জ সাথে সাথে খাওয়াতে হবে, কারণ সে অসুস্থতার অবস্থায় সে পানিটা খাবে কম। আর মাথার মধ্যে তৎক্ষণাতেই পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে। অর্থাৎ তাপমাত্রা যখন বেশি হয়ে যায়, অত্যাধিক হয়ে যায়, তখন মাথার মধ্যে পানি দেওয়াটা সবচেয়ে ভালো। এই বিষয়গুলি আপনাদের আসলেই জানা দরকার, লক্ষ্য রাখা দরকার। যদি জানেন বা লক্ষ্য রাখেন, সময় মতো পরিচর্যা করেন, তাহলে অবশ্যই আপনি খামারে সাকসেস হইতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে, আমি কিন্তু মূলত যে কোনো রোগ হইলে বেশিরভাগ ঔষধেই মানুষে যে ঔষধগুলি ব্যবহার করে, সেই ঔষধগুলোই আমি ব্যবহার করে থাকি। তবে একটা মানুষের ওজন 40 কেজি থেকে 80 কেজি পর্যন্ত হয়ে থাকে। এই পরিমাণে তার ওজন অনুযায়ী ঔষধের পরিমাণটা কম দিয়ে আমি সেই ব্যবস্থাই করে থাকি। যেমন একটা মানুষে যদি একটা স্টিমিটিল বড়ি খায়, আমি কিন্তু অর্ধেকটা দিই, অর্ধেকটা বড়ি খাইয়ে দিই, তুলনামূলক একটু কম আর কি। এরপরেও গরমের সময় যেহেতু গরম এবং শুকনো স্থান, অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে এদের পানির সুব্যবস্থা থাকে এবং পানিটা যেন পরিষ্কার থাকে, স্বচ্ছ থাকে। দূষিত পানি গরমের মধ্যে খাওয়ানো যাবে না, আর গরম পানিও খাওয়ানো যাবে না। যদি গরম পানি খাওয়ান তাহলেও সমস্যা, দূষিত কাদাযুক্ত পানি যদি খাওয়ান তাও সমস্যা। পানিটা পরিষ্কার হতে হবে। যদি পরিষ্কার পানি আপনাদের ব্যবস্থা না থাকে, তাহলে বলের মধ্যে কলের পানি দিয়ে ওই হাঁসের সামনে বা মাঠে ব্যবস্থা করতে হবে। আমার যেহেতু হাঁসের সংখ্যা বেশি, সুতরাং আমি এই ব্যবস্থাটুকু করতে পারি না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে থাকার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।